এবং এই নরসিংহবর্মন 2 এর ক্ষেত্রে তার রাজ্য বিজয়ের থেকেও বেশি কৃতিত্ব হয়ে গেছে কোথায়, সেটা হচ্ছে সে কতখানি রাজ্য বিস্তার করেছে, এই মন্দির, রাজ্য বিস্তার নয়, মন্দির তৈরি করতে পেরেছে। এখানে আমি বলে দিই, তার সময় দুটো খুব বড় টেম্পল আছে। একটা টেম্পলকে বললাম 1984-এ তোমার ইউনেস্কো ওটাকে ওয়ার্ল্ড হেরিটেজের মধ্যে নিয়ে নিয়েছে, সেটা হচ্ছে শোর টেম্পল। এখানে যে কেউ বলে দেবে স্যার আপনি শোর কথাটা যখন ইউজ করেছেন তার মানে এখানে রয়েছে কি সমুদ্র তীর, একদম পরিষ্কার। এবং এই সমুদ্র তীরের পাশে এই বিখ্যাত আমাদের কি বলবো মন্দিরটা তৈরি হয়েছে। এই টেম্পলটার পাশাপাশি উনি তৈরি করেছিলেন কৈলাসনাথ টেম্পল। অফ কাঞ্চি, ঠিক আছে, নিজের রাজধানী কাঞ্চি বা কাঞ্চিপুরমে এটা কিন্তু উনি তৈরি করেছিলেন কৈলাসনাথ টেম্পল। স্যার আপনি কৈলাসনাথ টেম্পল কথাটা বলে একটু থেমে গেলেন কেন? থেমে গেলাম এই কারণে যে কৈলাসনাথ টেম্পল অফ ইলোরা আছে, সেটা রাষ্ট্রকূটদের তৈরি, যেটা হচ্ছে রক কাট টেম্পল। এবং এই রক কাট টেম্পলে রাষ্ট্রকূট রাজ কৃষ্ণ এটা তৈরি করেছিল। একটা পাহাড় ছিল, পাহাড়টাকে কেটে শেপ দিয়ে আমাদের কি করেছিল, মন্দির বানিয়েছিল। কিন্তু জানবে উনি কিন্তু পথিকৃৎ নয়, যাকে পথিকৃৎ বলা হয়েছে যে ফাদার অফ রক কাট টেম্পল আর্কিটেকচার, সেটা কিন্তু মহেন্দ্রবর্মন। ঠিক আছে, কারণ ওনার ধারণা, ওনার ইয়েতে মানে ভাষণে এগুলো নাকি ছিল, মানে পাওয়া যায়, যেটা শিল্পীদের বলেছিলেন মহেন্দ্রবর্মন। এইবার চলে এলেন আরেক বিখ্যাত সংস্কৃত অথর আমরা ভারবিকে পেয়েছিলাম সিংহ বিষ্ণুর সময়, আর এখন পেলাম যে অথরকে, তার নাম দণ্ডিন। স্যার দণ্ডিন কেন বিখ্যাত, আর আপনি দণ্ডিনের কথা কেন বলছেন? দণ্ডিনের বই সময়ের চেয়ে এগিয়ে ছিল। সময়ের চেয়ে এগিয়ে মানে একটা বইকে একটা গল্প কথনের ছলে শিক্ষা দিয়েছেন, আর একটাতে উনি বলছেন যে কবিতা কিভাবে লেখা হবে, এই কবিতার বিষয়বস্তু মানুষ কীভাবে বুঝতে পারবে, সে যদি না বুঝতে পারে তার লেখকের দায় কোথায় থাকবে। পুরো কবিতার একটা কি বলবো আমাদের নিয়মাবলীর একটা বই উনি লিখে ফেলেছিলেন। সেই বইটার নাম হচ্ছে কাব্যাদর্শ। আর একটা বই হচ্ছে দশকুমার চরিত, তবে বেশি খ্যাত, বেশি বিক্রি হচ্ছে দশকুমার চরিত। ঠিক আছে, একটা কাব্যাদর্শ আর একটা হচ্ছে দশকুমার চরিত। শেষ দিকটা কিন্তু সেরকমভাবে আর ভালো যায়নি। শেষ দিকটা সেরকমভাবে ভালো যায়নি বলতে গেলে, একটা ছোটোখাটো যুদ্ধে পরাস্ত হলে টেরিটরি নিয়ে একটা সমস্যা হয়, এবং সেই সমস্যার খেসারত দিতে হয় অনেকটাই পরবর্তী পল্লব রাজাদের। এবং বলে দিই, সেই পল্লব রাজাদের মধ্যে শেষ দিকটার ভালো রাজাদের মানে গুরুত্বপূর্ণ রাজাদের মধ্যে একজন রাজার কথা আমি তোমাকে বলবো, যার নাম হচ্ছে নন্দীবর্মন সেকেন্ড। ঠিক আছে, এই যে নন্দীবর্মন সেকেন্ড যার কথা বলছি, তারপরে একখানাই কোশ্চেন আছে, তুমি ঘেটে দেখবে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, যে উনি একটা বিখ্যাত টেম্পল তৈরি করেছিলেন, তার নাম কি বলতে পারো? ঠিক বললো? কাছাকাছি গেল, কিন্তু খুব কাছাকাছি গেল। দেখো বলে দিই, টেম্পলটার নাম হচ্ছে বৈকুণ্ঠ পেরুমল টেম্পল। নাম শুনেছ না এটা? এটা স্পেশালিটি আছে অনেক। এখানে বৈকুণ্ঠ শব্দটার মাধ্যমেই বুঝতে পারছো যেটা হচ্ছে হেভেন, তাই তো, স্বর্গ। ঠিক, স্বর্গর ব্যাপারটা আছে। এবার পেরুমল টেম্পল যখনই বলা হয়েছে, এই বৈকুণ্ঠে যে দেবতাকে আমরা সব কিছু হারালে যার নাম করি, সেটা হচ্ছে কে? ভগবান বিষ্ণু, তাই তো, তাই তো, ব্রহ্মা বিষ্ণু, সেই বিষ্ণু, যেখানে বিষ্ণুর মূর্তি আছে।
ঠিক আছে, তাহলে লক্ষ্য করতে পারলাম আমরা যে পল্লব বংশ যখন আমাদের শুরু হলো, সেই পল্লব বংশে আমরা শিব বিষ্ণু এদের একটা প্রাধান্য দেখলাম, তাই তো। এবং এই প্রসঙ্গে একটা কথা আমি তোমাদের বলবো, সেটা হচ্ছে সাহিত্য নিয়ে যখন কথাটা উঠলো, আমাদের যে বিখ্যাত লেখক আমাদের মহেন্দ্র বর্মন ওয়ান, এই মহেন্দ্র বর্মন ওয়ান প্রথম জীবনে কিন্তু মনে রাখবে একজন জৈন ছিলেন। আবারও মনে রাখো, মহেন্দ্র বর্মন প্রথম জীবনে জৈন ছিলেন। ঠিক সেই সময় আমাদের একজন শৈব সন্ন্যাসী, তাই তো, একজন শৈব সন্ন্যাসী, শৈবদের কি বলে, আলবার না নায়নার, কি বলে, আলবার বলে না নায়নার বলে? শৈবদের একটা বিষ্ণুর উপাসক, একটা শিবের উপাসক। সেই ভদ্রলোকের নাম ছিল আপ্পার বা আপ্পার। আপ্পার বা আপ্পা, এই ভদ্রলোক তখন ওকে শৈব ধর্মে কনভার্ট করে নিয়ে আসেন, দীক্ষা দেন, তাই তো, এটা মনে রাখবো। এবং এরপরে অনেকের মধ্যেই শিবের উপাসনা ছিল, বিষ্ণুর মূর্তি, গণেশের মূর্তি, মানে হিন্দু গড অ্যান্ড গডেসের এখানে একটা প্রাধান্য ছিল। আপ্পার, আপ্পার, সে তোমাদের প্রশ্নটা করলাম। তাহলে নায়নার কারা? তাহলে মানুষ কি দিয়ে করলো? নারায়ণ থেকে নায়নার নিল, ঠিক আছে। সহজ কৌশলটা দেখো, ও কি করলো, ও নারায়ণ থেকে নিল। আমি এই জন্য তোমাদের চেষ্টা করি তোমাদের দিয়ে বলার, কঠিন তো না, যেটা কঠিন প্রশ্ন আমি বলে দেবো, এই তাহলে মুখস্থ করতে হবে, মাথার উপর চাপ পড়বে না। এবার দেখো, তাহলে শিবের আর বিষ্ণুর ব্যাপারটা বলে দিলাম, এখানে এলো। এবং এর পরে যে রাজারা ছিল তারা কিন্তু পল্লব ডাইনেস্টিকে ঠিক সেভাবে আর কিন্তু বহন করতে পারেনি। এবং এখানে একটা দারুণ প্রশ্ন হয়, এটা আমাদের সময় মাধ্যমিকে টেস্ট পেপারে পেতাম, সেটা হচ্ছে পল্লব যুগের শেষ রাজাকে। দেখো নামটা দেখো, কোনোদিনও ভুলবে না একদম। কি ভাবা? তারপরে বিষ্ণু, তারপর হচ্ছে শিব, দেখো কোনোদিনও ভুলবে না, ঠিক আছে। শিব এদের মধ্যে সবচেয়ে পুরনো দেবতা, এটা আমরা জানি। কিন্তু পরবর্তী বৈদিক যুগ বা লেটার বৈদিক যুগে আসলে শিবকে ওরা 3 নম্বরে নিয়ে যায়। 3 নম্বরে এই প্রজাপতি ব্রহ্মা আর বিষ্ণুকে একটা ইউনিট ধরে এটাকে বিষ্ণুই বলে বা কৃষ্ণ বলে, ঠিক আছে। এবার এটার যারা উপাসক তারা হচ্ছে আলবার, দেখে না, ঠিক আছে। এবার যারা দ্রাবিড় ক্লাসের লোক ছিল বেশিরভাগ, তারা আবার এই দেবতাকে ধরে, এই দেবতাই হচ্ছে শ্রেষ্ঠ, যেহেতু ইনি ধ্বংস করতে পারেন, তাই ওরা হয়ে যায় নায়নার। তারা কাউন্টিং এর সময় হিসেবটা হবে আগে বিষ্ণু, তাই আলবার আগে, এ আগে, এন পরে, শিবটা পরে। ভুলবে আর কোনোদিনও? এটা আমি আরো ভালো করে পড়াবো যখন আমি তোমাদের ভক্তি সুধি পড়াবো, ওখানটা দিয়েই তো শুরু। অপরাজিত বর্মন যখন পরাস্ত হলো, টোটালি আমাদের এটা শেষ হয়ে গেল, পল্লব ডাইনেস্টিটা পুরোপুরি শেষ হয়ে গেল, ঠিক। তাহলে এবার প্রশ্ন হচ্ছে, যে মুহূর্তে বা যখনই আমাদের পল্লবের শেষ, তখন সূচনা হলো কি? সূচনা হলো চোল। ঠিক আছে।